শেষ আলোচনা যেটা, সেটা হচ্ছে সংস্কার কমিশনের সংলাপে অংশ নেওয়া 30 দলের মধ্যে 22টা দল পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে নির্বাচনে একমত হয়েছে। বিএনপির কিন্তু সেখানে আপত্তি ছিল। বিএনপির আপত্তি থাকা সত্ত্বেও তারা কিন্তু পিআর পদ্ধতিতেই উচ্চকক্ষে ভোট হবে এটা সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছে। আমার প্রশ্ন হলো, নিম্নকক্ষের বেলায় তো এখনো সিদ্ধান্ত হয়নি, নিম্ন কক্ষের বেলায়ও যদি সেম সিদ্ধান্ত হয়, শেষ পর্যন্ত বিএনপি কি পিআর পদ্ধতিটা মেনে নিবে? আমি তো ভাই জানেন, এটা তো যারা আলোচনা করতেছেন তারা জানে, বিএনপি নেতা কর্মীরা জানে না। বিএনপি নেতারা যা মানবে সেটাই আমরা মানবো। বিএনপি যে সিদ্ধান্ত দিবে সেটাই আমাদের সিদ্ধান্ত। ভালো মন্দ তো প্রশ্ন না, এখানে ভালো মন্দ যাচাই করা হচ্ছে না। এখানে তো আলোচনা হচ্ছে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তই। এবং বিএনপি তো পরিষ্কার বলেছে এই সরকারকে, জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত প্রাঞ্জল ভাষায় সত্য বলছে যে ডক্টর ইউনূস সাহেবের সরকারকে ব্যর্থ হতে দিবেন না। কাজে ব্যর্থ না হওয়ার জন্য সবকিছু মেনে নেবে, মেনে নিচ্ছে, আরো হয়তো মেনে নেবে, জানি না কতটুকু পর্যন্ত মেনে নেবে, তবে আমার ধারণা সবে মেনে নেবে। আর না হলে হয়তো বলতে হবে যে আমি আর সহযোগিতা করবো না। যতক্ষণ পর্যন্ত উনি সেই কথাটা না বলবে ততক্ষণ পর্যন্ত আমি মনে করি আমাদের নেতারা সবই মেনে নেবে, আমাদের যতক্ষণ মতো তারেক রহমান সাহেব এরপরে পরিষ্কার না করবেন। আর মানামানি কি আছে, পিআর পদ্ধতি হইলে কি আর না হইলে কি, আগে নির্বাচন হোক না। নির্বাচন এককভাবে যে সরকার গঠনের বিষয়টা, সেটা তো বিএনপি এককভাবে সরকার গঠন করতে পারবে বলে মনে হয় না। বাংলাদেশে তো এই ধরনের হবে না, যে ভোটের পার্সেন্টেজ এককভাবে পারবে কি পারবে না সেটা তো নির্বাচন হলে পরে বুঝতে পারবেন। তারপরেও বিএনপি বলেছে কি যে এককভাবে সরকার গঠন করবে না। বিএনপি তো বলে দিচ্ছে নির্বাচনে জয়ী হলেও এককভাবে করবে না, পারবে কি আপনার পরে করতে হবে। তো বিএনপি তো বলে দিচ্ছে সবাইকে নিয়ে সরকার গঠন করবে। আর সরকার গঠন করার জন্য যেহেতু আমরা একটা নতুন অধ্যায় যাচ্ছি, সংবিধানকে সেভাবে আমরা টুইস্ট করেছি, পরিবর্তন করেছি, এখনো তো পরিবর্তন করে আমরা বলতে পারি যে একটা জাতীয় সরকার হবে, একটা ঐক্যমত্যের জাতীয় সরকার হবে। সকল রাজনৈতিক দলগুলো নিয়ে, আপনি 32টা রাজনৈতিক দল বলছেন, প্রতিটা পার্টির থেকে একজন করে প্রার্থী নিলে 32 জন হয়, আর বড়গুলো থেকে 4-5 জন বেশি নেন, মোটামুটি 40 সদস্য বিশিষ্ট মন্ত্রী পরিষদ করে আপনি একটা জাতীয় সরকার গঠন করেন। তারপরে দেশে আইন সংস্কার কারা করবে সেই জন্য একটা সংসদ নির্বাচন দেন। আমি তো প্রস্তাব দিয়েছি, একটা সংসদ নির্বাচন দেন, সংসদে যারাই আসবে তারা বসে আইন প্রণয়ন করবে, তারা সেখানে বসে এই দেশের কি হবে, পিআর পদ্ধতি হবে না কি হবে, সংবিধান নতুন হবে না পুরান হবে, না কি ভাইজা খাবেন না পুরা খাবেন, সেটা ওনার সংসদ দেখবে, সংসদ ছাড়া দেন। আর দেশ চালাবে জাতীয় সরকার, সকল দল মিলে চলুক না, আমরা এইভাবে 5 বছর চলুক, 5 বছর কিভাবে চলে দেখি, তারপরে 5 বছর পরে আবার নতুন যদি প্রজন্ম অন্য কিছু নতুন মনে করে আবার চিন্তা করে দেখবো। কারণ আমরা তো এখন শুনেন প্রতি বছর বাংলাদেশে প্রায় গড়ে গিয়ে 1 কোটি মানুষ বাড়তেছে, তো অনেক দেশের জনসংখ্যা নাই, কাজে 5 বছর পরে তো নতুন 2-3 কোটি ভোটার এসে যাবে, অন্তত 1 কোটি ভোটার তো এসে যাবে 5 বছর পরে। আবার 1 কোটি ভোটার তো সিদ্ধান্ত নিবে আবার বাংলাদেশ কোন দিকে যাবে। কাজে বাংলাদেশে 5 বছরে কোন দিকে যাবে, আর 5 বছর তো আমার তো লাইফ নাই, আমি তো 5 বছর চিন্তা করতে পারছি না। তো আমি মনে করি বর্তমানে অনতিবিলম্বে একটা জাতীয় সরকার গঠন করে, সম্ভব হলে ডিসেম্বরের মধ্যে বা ফেব্রুয়ারির মধ্যে একটা নির্বাচন দিয়ে একটা সংসদ গঠন করে দেশটা 5 বছর সঠিক মতো চলুক, দেশটাকে শান্তিতে আনেন, সুখে আনেন, মানুষকে স্বস্তি দেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন। নাহলে দেশ যেভাবে যাচ্ছে কিছুতেই পারবেন না। আজকে 1-2টা মেজর সাহেবকে গ্রেফতার করে ইনকোয়ারি করে তো ঠেকাইতে পারবেন না। কালকে যদি ডজন খানে মেজর বাড়িয়ে পড়ে তখন কি করবেন? কত ইনকোয়ারি করবেন? সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার, বাংলাদেশে তো সিদ্ধান্ত, আমাদের দেশে ইতিহাস তো বড় নির্মম। আর এখন তো বিপ্লব করলে সুবিধা, এখন তো অনেক ছেলে মেয়ের বাবারা গালাগালি করতেছে, শালা তুই মরলি না কেন, তুই মরলে তো 1 কোটি টাকা পেতাম, তুই তো আমার কামাল লাগলে না, কিছু লাগলে না। ঢাকা শহরে কত মানুষ মরছে, মরে দেখছে, টাকা পাইতেছে, তুই কে মরলি না কেন? এখন তো গালাগালি করতেছে। ঢাকা শহরে তোরে কে কইছিল মানুষের বাড়িতে চাকরি করতে গেছে, তুই ও রাজপথে থেকে মরতি। তা আগামীতে যদি কেউ ঘোষণা করে দেয় যে এই আন্দোলনে যদি আগামীতে কেউ মারা যায় 1 কোটি টাকা করে দিবে, তো দেখবেন কত লোক বাপ মা দৌড়ে পোলা পিটায় পাঠাইবো, যা শালা আন্দোলনে যা, মর, এটা তো চাকরি।
কারণ সেও তো 1 বছরে ওই 10 বছরে 50 বছরে 1 কোটি টাকা কামাইতে পারবে না। তার চেয়ে যদি মরে জায়গা কতদিন লোক পড়তেছে, তো এটা তো অনুপ্রাণিত করা হচ্ছে। বিপ্লবের দিকে তো মানুষ আসবে, আরো আগামীতে আরো বাড়বে। ইউএসএআইডি যদি $29 মিলিয়ন দিয়ে যদি বাংলাদেশে বিপ্লব করাতে পারে, চেঞ্জ রিজিউম করাতে পারে, তাহলে $29 মিলিয়ন তো বাংলাদেশে অনেকেই কাছে আছে, বসুন্ধরার কাছে আছে, ওই মেঘনার এই $29 মিলিয়ন খরচ করার মতো বহুত লোক আছে। এটা দিয়ে আবার রিজিম চেঞ্জ করা দিবে। আমরা তো শিখে বলছি কেমন রিজিম চেঞ্জ করতে হয়। আর এনজিও তো আছেই, জাতীয় ব্যবসারা তো আছেই, তাদেরকে টাকা দিবেন, যা দিবেন তাতে তারা কাজ নিয়ে কাজ করতে বলবে সেই কাজই করবে। তাদের টাকা দিবেন, টাকা দিলে তারা যা করতে বলে তাই করবেন। তারা করতে এনজিও কি, এনজিও কিসের জন্য করে? তারা টাকা দেয়, ওখান থেকে টাকা পাঠায়, তারা যেটা বলে এটি করবে। কাউদের টুপি পরায়, কাউদের টুপি খোলায়। বুঝতে পারছেন না? আপনি দেখেন না টেলিভিশনের নাটক গুলো, দেখেন না অ্যাডভার্টাইজ, দেখেন না? বলেন কি ধরনের অ্যাডভার্টাইজ টেলিভিশনে হয়? লজ্জা লাগে বলেন। চিটিং শেখায়। একটা শরৎ বাদককে দিয়া মজুর অ্যাডভার্টাইজ করাচ্ছেন। একটা ছেলেকে যদি মজু খাও, আর ওনার জিব্বাতে পানি পড়তেছে, আর ছেলেটা মজু খাইতেছে। একটা শরৎ বাদককে কোথায় নিয়ে দাঁড়াইছেন আপনারা? একটা শিল্পীকে আপনি কোথায় নিয়ে দাঁড়াইছেন? যে একটা বাচ্চা ছেলে মজু খায়, সেটা সে জিব্বায় পানি পড়তে থাকে আর দেখতে থাকে, মজুর অ্যাডভার্টাইজ দেখাইতে হবে। এইখানে নিয়ে গেছেন জাতির মূল্যবোধকে। এখানে বানিয়াদের কাছে, ব্যবসায়ীদের কাছে আপনি ওই জায়গায় নিয়ে গেছেন। কারণ হলো আপনারা স্মাগলার, পরের সম্পদ, পরের উৎপাদন আপনারা বাজারজাত করেন। কাজে আপনারা তো দেশের মান সম্মান মূল্যবোধ কিছু রাখেন নাই, সব বিক্রি করে দিচ্ছেন আপনারা, সবকিছু বিক্রি করে দিচ্ছেন আপনারা। আপনাদের কাছে তো কোনো দাম নাই, মূল্যবোধের দাম নাই, সততার দাম নাই। আপনারা সবকিছুকে পণ্য বানায় বলেছেন, সব পণ্য। বলেন আজকে এখানে যা খুশি তা অ্যাডভার্টাইজ করতে পারেন, যা খুশি টেলিভিশন দেখাতে পারেন। তো কাজে এখানে আপনি যে কথাটা বলছেন, পিয়ারে বলেন, এই পিয়ারে বলেন, কার ঘরে কে দে ধোঁয়া? পিয়ার পদ্ধতি আবার কি হলো? পিয়ার পদ্ধতিতে ভোট দিলে আপনি সব ভোট পাওয়া যাবেন। না করছে কি হোক না, বিএনপি তো মানা করে না, ধন্যবাদ জানাই বিএনপি রাজি হয়েছে, আউটে তো রাজি হয়ে যাবে, সব রাজি হবে। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক না, অসুবিধা কি আছে? আমি তো রাজি, আমি তো বলবো পিয়ার পদ্ধতিতে নির্বাচন। আমার যে মতামত চান, আমি পিয়ার পদ্ধতির পক্ষে, হোক নির্বাচন পিয়ার পদ্ধতির পক্ষে। এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে পরে বুঝতে পারবেন কত ধানে কত চাল। আমি রাজি, আমি পরিষ্কারভাবে বলছি, পিয়ার পদ্ধতিতে সকল স্তর নির্বাচনে আমি রাজি। এটা হতে পারে, যে কোনো নির্বাচন হতে পারে। তো নির্বাচনটা দেন, যদি সাহস থাকে, বাপের বেটা থাকেন, সব রাজনৈতিক দলকে বলেন পিয়ার পদ্ধতি নির্বাচন হবে। বিএনপিতে রাজি না করে রাজি করাবো, আমরা বলবো দেন পিয়ার পদ্ধতি। আপার হাউসে হয়েছে, লোয়ার হাউসে হবে, বিএনপি রাজি না হওয়ার কি আছে? বুঝতে পারছেন না মাসুদ ভাই? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। পিয়ার পদ্ধতি বলেন, যে পদ্ধতি বলেন, বিএনপি বা বড় রাজনৈতিক দলগুলোর জন্য কোনো সমস্যা নাই, মানে আওয়ামী লীগের সমস্যা নাই। হ্যাঁ, পিয়ার পদ্ধতি হলে সবচেয়ে ক্ষতি হবে আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ বেনামে রাজনীতিতে আসতে পারবে না। পিয়ার পদ্ধতি হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না, সুযোগ দিলেও আসতে পারবে না। কারণ যেহেতু এটাকে ব্যান করে রাখছে, নৌকা ব্যান, ওই রাজনীতিতে ব্যান করে রাখছে, পারবে না। হয়তো তারা কমিউনিস্ট পার্টি টাটি বা জাতীয় পার্টির ব্যানারে হয়তো আসতেও পারে, কিন্তু পিয়ার পদ্ধতিতে হইলে আমার কোনো আপত্তি নাই। তবে আমি মনে করি আগামী নির্বাচনে সকল রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন করা উচিত, ইনক্লুসিভ রাজনীতি করা উচিত, সবাইকে নিয়ে করা উচিত। কাউকে দেশ থেকে বের করে দিয়ে রাজনীতি হয় না, রাজনীতিটা থেকে করতে। আর আমি আরেকটা প্রস্তাব রেখেছি, আপনার কাছে রাখতে চাই, যে আমাদের ইসলামে তওবার বিধান আছে। কেউ অপরাধ করলে, অন্যায় করলে, ভুল করলে, খারাপ কাজ করলে, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ সেটা বলেছেন, ঘোষণা দিয়েছেন। তা আমাদের জাতীয় জীবনেও যদি কেউ অপরাধ করে থাকে, অন্যায় করে থাকে, তাকে তওবার সুযোগ দেন, রিকনসিলিয়েশনের সুযোগ দেন। তার অপরাধটা কেউ বুঝে করছে, কেউ না বুঝে করছে, কেউ চাপে পড়ে পড়ছে, বিভিন্নভাবে পড়ছে, সে যদি তার অপরাধ স্বীকার করে, তার যদি অবৈধ মালামাল জেদা নিয়েছে, চুরি করেছে, সেগুলো যদি তারা বলে যে আমরা অবৈধ মালামাল নিয়েছি, আমরা এটাকে ফেরত দিয়ে দিচ্ছি, আমরা এটা নিয়ে কাজ করব না, আপনাদের সঙ্গে আমাদের কোনো ইয়া নাই, সুযোগ দেন। সারা দেশের মানুষকে, বাংলাদেশের মানুষকে বের করে দিবেন, দেশ থেকে বিতাড়িত করে দিবেন, তাহলে তো ওরা দেশে আসার চেষ্টা করবে।
এদেরকে দেশে আজকে আসতে না দেন, কদিন আটকে রাখবেন তাদেরকে? কতদিন আটকে রাখবেন? তারা তো আসবেই, তারা তো আসার জন্য বিদেশে গেছে, তারা তো মাইগ্রেট হয়ে চলে যাবে। এটা তো ৪৭ সনের দেশ বিভাগ না, যারা গেছেন আসতে পারবেন না, যারা আসতেন যেতে পারবেন না। এটা তো পাঞ্জাব ডিভিশন না, ভাগ করা হয়েছে। এটা তো বেঙ্গল ভাগ করা হয়েছে, যে অর্ধেক যাবে ওদিকে, অর্ধেক থাকবে এদিকে। এখন তো ওইটা না, এটা তো বাংলাদেশ। এই বাংলাদেশ সবার, এটা কারো বাপের দেশ না, সকল মানুষের। কে যুদ্ধের পক্ষে, কে মুক্তিযুদ্ধের বিপক্ষে, এটা বিষয় না। স্বাধীনতার পক্ষে বিপক্ষে বলে কোনো পক্ষ না। এখন আমরা সবাই বাংলাদেশী, বাংলাদেশটা আমাদের সবার। এখানে কাউকে বাইরে রাখার অধিকার আমাদের কারো নাই। জনগণ যাকে ভোট দেবে সে নির্বাচিত হবে, আমরা সেটা বিশ্বাস করি। আমরা আওয়ামী লীগের সঙ্গে গত 15 বছর এই সংগ্রামে করেছি, এই যুদ্ধ করেছি। আমরা জনগণের ভোটাধিকার চেয়েছি, জনগণ সরকার গঠন করবে এই অধিকার চেয়েছি। আওয়ামী লীগকে আমরা নির্বাচনের বাইরে রাখতে চাই না, আসুক, কিন্তু আমরা আমাদের দেশটাকে একটা সুন্দর করতে চাই। আগামী প্রজন্মকে আমরা তৈরি করতে চাই, আগামী প্রজন্মের সামনে আমরা ভালো কিছু উদাহরণ করতে চাই। যেই ছেলেরা বুকে রক্ত দিয়ে, বুক চেতিয়ে দাঁড়িয়ে এই দেশের মানুষকে মুক্ত করেছে, তাদেরকে আগামী দিনে নেতৃত্ব দেওয়ার জন্য সুযোগ দিতে হবে, যোগ্য করে গড়ে তুলতে হবে, তাদেরকে দায়িত্ব দিয়ে আমাদের যেতে হবে। আমি সেই রাজনীতি বিশ্বাস করি। ইনশাল্লাহ আমরা চেষ্টা থাকবে এটা অব্যাহত রাখার জন্য। আজকে ধন্যবাদ আপনাকে। অনেক কথা হলো, বেশি কথা বললে মানুষ গালি দিবে, শুনবে না। ঠিক আছে, আজকের মতো বিদায় নেই। কি বলেন মাসুদ ভাই? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অমূল্যবান সময় নষ্ট করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং আমাদের যেসব দর্শক এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ সবাই।